মাঝামাঝি এটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয়। এই সম্পদময় জায়গায় প্রায় 900 একর জায়গা দিয়েছে। ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না, এর 3-4 গুণ বেশি এরিয়া দিয়েছে, ভারতকে দিয়েছে। আচ্ছা, এই জায়গাটা যে সম্পদময় আমরা সবাই জানি না, এটা জানি না। এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল আমাদের প্রশ্ন। শুধু এখানে না, এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প, এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? আখাউড়া যে সড়ক সংযোগ, এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই। সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে, এবং শেখ হাসিনা যেদিন পালায় যায়, এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও পালায় যায়। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা যেদিন পালায় গেল, সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল? সম্পর্কটা কি? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে, এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না। এরা যে টাকা বাড়াবে, সেটা কোনো নিশ্চিত হবে না। ব্যয় করে লাগে যেতে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে, তা আমি বোঝাতে পারবো না। ফেনীতে যে 900 একর জায়গা দিয়েছে, এবং চট্টগ্রাম বন্দরের এখানে 110 একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে। এইখানেই শেষ নয়, এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে। তারা বাংলাদেশি পরিচয়ে 2-3 দাম দিয়ে জমি কিনছে। আমার কথা হলো যে 2-3 দাম দিয়ে জমি কেনার অর্থ কি? কেন ভারতীয়রা 2 দাম দিয়ে এখানে জমি কিনছে? আমরা যারা তাদের কাছে 2 দাম পেয়ে লোভে বিক্রি করছি, নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি, আমরা কি খেয়াল করেছি? আমরা খেয়াল করিনি। আমরা একটা ফেস্টুন বানিয়েছি, দিল্লিতে আমরা একটা স্থায়ী সেনাবাহিনী চাই, সেনা ঘাঁটি চাই, সামরিক ঘাঁটি চাই। এবং একটা তথ্য দিচ্ছি, দেখেন, দিল্লিতে একটা বড় বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত। এত বড় বিমানবন্দর, বিমানের জন্য বাংকার না কি বলে, ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল। অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না, চালু নাই। কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি। এবং এই বিমানবন্দর যেন কোনোদিন চালু না হয়, সেজন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে। আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে। আমার প্রশ্ন তদন্ত করতে হবে, এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা। শুধু তাই না, কুমিল্লা বিমানবন্দর, এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লা ইপিজেড করা হয়েছে, যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয়। এমনই ভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লালমনিরহাট বিমানবন্দর। অর্থাৎ যে বিমানবন্দর ভারতের সীমানার কাছাকাছি, সেই বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গরাজ্য? আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দরগুলো বন্ধ রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা তুলেছি, যে ফেনী, নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম, যে এখানে ইকোনমিক জোন, ইন্ডিয়ান ইকোনমিক জোন, যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে, বাংলাদেশের অর্থনীতি সচল করবে, ভুল রাজ্যে আছেন। ইন্ডিয়া কখনোই এটা করবে না, কখনোই করবে না। বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে। তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার। শেখ হাসিনা রাস্তা দেওয়ার মধ্যে পুরা জমি, মাঠ সহ সবকিছু দিয়ে দিয়েছে এখানে। আজকে একটা জিজ্ঞাসা করি, রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র 45 কিলোমিটার দূরত্ব। এই 45 কিলোমিটার দূরত্ব দেখেন, ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই।
যে এইদিকে রাস্তায় গেলে 45 কিলোমিটার, যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে 400 কিলোমিটার যেতে হয়, 400 কিলোমিটার। আমার কথা হলো আমি ভারতের কাছে 45 কিলোমিটার পাইলাম না, কিন্তু 400 কিলোমিটার ঘুরে যাচ্ছি, কিন্তু ভারতকে 1500 কিলোমিটার বাঁচানোর জন্য আমি 400 কিলোমিটারের ট্রানজিট দিলাম কেন? যেই ফেনী চট্টগ্রাম মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা, আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেট রয়েছে সেখানে গিয়ে আপনার ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা চাই, নেপাল ভুটান চায়নায় যাবো, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি ক্লাসরুম, আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়াকে ধরে লাঠি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। তাই নয়, মংলা বন্দরে যেতে হবে আমাদেরকে, আমাদের অনেক কাজ। চট্টগ্রাম বন্দরে যেতে হবে, যেখানে যেখানে ইন্ডিয়ানদের ঢুকেছে সেখানে সেখানে। দেখেন ইন্ডিয়া সুবিধার জন্য, নিরাপত্তার জন্য কি করলো? চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস দিল, মংলা বন্দরের অ্যাক্সেস দিল, তাই না? অথচ এখানে ভুটান নেপাল রয়েছে, তারা দীর্ঘদিন বলেছে তারা একটু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে, মংলা বন্দর ব্যবহার করে তাদের কাছে মালামাল দিবে। ইন্ডিয়াকে অনুরোধ করেছে, বাংলাদেশকে অনুরোধ করেছে, ইন্ডিয়ার কাছে সেরকম অনুমোদন দিতে পারেনি। তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না, শুধুমাত্র নিজেরাই নেবে। আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি? সকল দেশের প্রতিনিধিকে নিয়ে বসেছে। এইটা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ভারত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে মিটিং করেছিল। ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই, ওই প্রতিনিধিদেরকে উনি বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের স্বার্থ কাজ করেছেন। এবং মিটিং এর একদিনের মধ্যে 8টা দেশের ভিসা প্রসেসিং বাংলাদেশে শুরু হয়ে গেছে। সুতরাং আমরা স্লোগান দেব, ইউনূস না মোদি।